ভোটারের ইস্তেহারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আজ আপনাদের সাথে আছি আমি রাকিবুল হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সারা দেশ আসলে রাজনৈতিক নেতাকর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন, একই সাথে কিন্তু চাঁপাইনবাবগঞ্জেও আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেই ব্যস্ততাতেই আছেন। সেই ব্যস্ততার সঙ্গী হতে এসেছি আজ আমরা। আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী বলা হয়, একই সাথে কিন্তু চাঁপাইনবাবগঞ্জকে বন্দর নগরীও বলা যায়। কেননা সোনা মসজিদ স্থলবন্দর, একই সাথে রহনপুর রেলবন্দর এবং এর পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর যে নৌ প্রোটোকল রয়েছে তাতে এটি বলা যায়। কিন্তু এত কিছু থাকার পরেই এই কৃষি এবং এর নানা যে অর্থনৈতিকভাবে এই চাঁপাইনবাবগঞ্জ সমৃদ্ধ, সেখান থেকে কিন্তু এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থার খুব একটা কি উন্নতি হয়েছে? তাই আজকে আমরা শুনবো আমাদের রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে তাদের থেকে। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরের পকেটে থাকা এই চাঁপাইনবাবগঞ্জ আগামী দিনে আসলে কিভাবে সমৃদ্ধ হবে সে কথাও আপনাদেরকে শোনাবো রাজনৈতিক নেতাদের কাছ থেকে। শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের ডানে আছেন মুখলিসুর রহমান, সিনিয়র নায়েবে আমির, জামাতে ইসলাম চাঁপাইনবাবগঞ্জ, এবং আমার বাঁ পাশে আছেন আল আমিন, সভাপতি গণ অধিকার পরিষদ, এবং আমার আরও ডান পাশে আছেন নজরুল ইসলাম, সদস্য সচিব এনসিপি, এবং সবার বাম পাশে যিনি আছেন আমাদের জুয়েল ভাই, যিনি সুজন থেকে প্রতিনিধিত্ব করছেন। আমরা শুরুতে একটু আসলে জানতে চাই মুখলিস ভাই আপনার কাছ থেকে যে এই যে দীর্ঘদিন থেকে জামাত আসলে একটু বলা হয় যে আপনাদের সামনে থেকে আসলে রাজনীতি করতে পারেননি, কিন্তু এই সময়টুকুতে খুব সুন্দরভাবে আমরা জামাতকে দেখেছি সামনে এসেছেন এবং আপনারা অনেক বেশি বোল্ডভাবে আসলে রাজনীতি করছেন। এখানে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আসলে জনগণের কাছে কিভাবে আপনাদের কথাগুলো পৌঁছে দিতে যাচ্ছেন এবং জনগণের কাছে আসলে কিভাবে আগামীর বাংলাদেশকে উপস্থাপন করছেন? ধন্যবাদ এখন টিভিকে, সাথে সাথে ধন্যবাদ সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দকে আজকের এই আয়োজনের জন্য অসংখ্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এখন টিভিকে। আপনি সত্যি বলেছেন, পশ্চিম অঞ্চলের একটি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা, কিন্তু অদ্যাবধি যেভাবে উন্নয়ন হওয়া দরকার ছিল এখানে কিন্তু সেইভাবে উন্নয়ন হয় নাই। এর কারণ হচ্ছে যে দুর্নীতি। অতীতে যারা এখানে নির্বাচিত হয়েছে তারা দুর্নীতিতে নিজে আক্রান্ত এবং দুর্নীতির সাথে তারা কিন্তু আপোস করে চলেছে। আপনারা লক্ষ্য করেছেন যে চাঁপাইনবাবগঞ্জের এখানে একটি ইম্পোর্ট এবং আমের রাজধানী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমকে সংরক্ষণের জন্য পরিকল্পিতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমার চাঁপাইনবাবগঞ্জ 3 আসন নদী ভাঙ্গন এলাকা। নদী ভাঙ্গনের জন্য সামান্যতম কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও দুর্নীতির কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। সাথে সাথে আমরা এখন পর্যন্ত 54 বছর পর থেকে আমার জানা নাই যেখানে কোনো মন্ত্রীর আমরা চেহারা দেখেছি। যে দল থেকে এমপি নির্বাচিত হয়েছে, এমপি একজন নির্বাচিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঐতিহাসিক একটি জায়গা হওয়া সত্ত্বেও মন্ত্রী পদ কিন্তু কেউ নিয়ে আসতে পারে নাই। জামায়াত ইসলামী বাংলাদেশ, আমরা যদি আগামী জাতীয় ইলেকশনে চাঁপাইনবাবগঞ্জের জনগণ যদি আমাদের হাতে ক্ষমতার চাবি উঠিয়ে দেয়, তাহলে আমরা প্রথমে অঙ্গীকার করছি যে চাঁপাইনবাবগঞ্জকে আমরা দুর্নীতিমুক্ত করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে নদী ভাঙ্গনের ক্ষেত্রে সুস্পষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করব। এখানে যুবকদের জন্য, বেকার যুবকদের জন্য কোনো কর্মসংস্থান না থাকার কারণে এখানে কিশোর গ্যাংয়ের সৃষ্টি অনেক হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে আপনারা নজর দিবেন। আমরা একটু দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই, আসলে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার জানাজার কারণে আজকে আমাদের সাথে বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত হতে পারেননি, তবে তাদেরই সমমনা বা তাদের সাথে নৈতিকভাবে আছেন এই যে গণ অধিকার পরিষদের যিনি। আমরা একটু আলামিন ভাই আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে আগামী দিনে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এইখানে আপনারা আসলে এই জনগণের ইস্তেহারকে কিভাবে সাজাচ্ছেন?
ধন্যবাদ উপস্থাপক, ধন্যবাদ সহ আলোচক এবং ধন্যবাদ এখন টেলিভিশনের চ্যানেলকে এবং আমাকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার প্রাণের সংগঠন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা খুব সুন্দর, চমৎকার। কথা হচ্ছে যে আমরা গণ অধিকার পরিষদ কাজ করছি বেশ কিছুদিন যাবৎ থেকে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুন্দর, সুফলা একটি দেশ হিসাবে কাজ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ। সেই লক্ষ্যে বাংলাদেশে যে সকল কাজগুলো আছে, চাঁপাইনবাবগঞ্জের, আমি যেহেতু এখানে আছি সেই জায়গা থেকে চাঁপাইনবাবগঞ্জে যে বেকারত্ব সমস্যার ভিতরে জর্জরিত অবস্থান করছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এ নিয়ে কাজ করে যাচ্ছি এবং ভোটের মাঠে কাজ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আলামিন ভাই। আমরা একটু শুনতে চাই নতুন বন্দোবস্তের যে রাজনীতির কথা বলেছিল এনসিপির নজরুল ইসলাম ভাই একটু আছেন। আমরা একটু নজরুল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা তো আসলে জামাতের সাথে এবারে জোটে আসলেন, তারপরেও আসলে এই চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের চিন্তাটাকে আসলে কিভাবে প্রতিফলন ঘটাবেন? ধন্যবাদ আজকের এখন টেলিভিশনকে এই ধরনের একটা মনোমুগ্ধকর সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যিনি আলোচক হিসেবে আছেন, গেস্ট হিসেবে আছেন, আমাকে যে প্রশ্ন করা হয়েছে আমি সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা সকলেই জানেন যে আমাদের এই দলটা এনসিপি জাতীয় নাগরিক পার্টি 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আমাদের দলটা এসেছে এবং ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই আমাদের দলটা উন্মোচিত হয়েছে। এবং আমাদের নতুন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত, সেটা হচ্ছে বিগত সালে যেই সংসদ নির্বাচনগুলো হয়েছে, যে নেতারা সংসদে গেছে তারা কিন্তু জনগণের, আপামর জনগণের জন্য কিছুই তারা করে নাই। আমার মতে, আমার কাছে দৃষ্টি হয়েছে যে তারা কিছুই করেনি। আমার রাজনৈতিক দল অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টি আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জামাতে ইসলামের সাথে একটা জোটে গেছে। এটার মহৎ উদ্দেশ্য আছে। আমার মনে হয় আমরা ভালো একটা কিছু করেছি এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যদি আমরা নির্বাচিত হই, জনগণ যদি আমাদের নির্বাচিত করে এবং সংসদে যদি যেতে পারি, তাহলে আমরা নতুন বন্দোবস্ত অর্থাৎ এই দেশ থেকে দুর্নীতিকে মুক্ত করব এবং আপামর জনতার যে কাজগুলো পায়নি, গরিব দুঃখী মানুষ যেগুলো পায়নি এই বিগত সালের সংসদ ভাই আমরা বুঝতে পেরেছি আপনার কথা। এই এলাকার উন্নয়নে আপনারা আসলে অংশ নিতে চান। একটু জুয়েল ভাই আপনার কাছ থেকে জানতে চাই, সুশাসনের জন্য নাগরিক দীর্ঘদিন থেকে আসলে কাজ করেন, আপনারা মানুষের অধিকার নিয়ে কাজ করেন এবং ন্যায্যতা এবং একই সাথে আসলে একেবারে অ্যাকাউন্টেবিলিটির জন্য আপনারা কাজ করেন। একটু যদি আমাদের দর্শকদের বলতেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ যেটি প্রত্যাশা করে সেটির কতটুকু পূরণ হয়েছে? ধন্যবাদ রাজীব। ধন্যবাদ সুশাসনের জন্য নাগরিকের পক্ষ থেকে আজকে যারা উপস্থিত আছেন, অতিথি সহ সাধারণ দর্শক যারা রয়েছেন। আমাদের সবচাইতে মানে কষ্টের বা দুঃখের যে জায়গাটি, সেটি হচ্ছে যে 54 বছরে কোনো ক্ষেত্রেই সুষম বন্টন বা পরিকল্পিত কোনো উন্নয়ন ঘটেনি। সেটা চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি। মানে যখন যারা ক্ষমতা এসেছেন 2008 সালের আগ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জকে বিএনপির ঘাঁটি বলা হতো। 2008 সালের পরবর্তী পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়। একই সাথে চাঁপাইনবাবগঞ্জকে জামাতেরও ঘাঁটি বলা হয়। কিন্তু অনেক দলই মানে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, দায়িত্বে এসেছেন। জাতীয় সংসদ নির্বাচনে হয়তো আওয়ামী লীগ, বিএনপি এসেছেন, জামাতও এসেছেন, আবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কিন্তু জামাত জয়ী হয়েছেন। আমরা কারো পক্ষ থেকে কিন্তু দেখিনি সুষম বন্টন বা সুষম উন্নয়ন বা পরিকল্পিত উন্নয়ন। বিশেষ করে আমরা যদি দুইটা জিনিস এখানে চাঁপাইনবাবগঞ্জে তুলে ধরি, চাঁপাইনবাবগঞ্জের একটা মানুষকে যদি আন্তনগর ট্রেনে উঠতে হয় তাহলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে উঠতে হয়, ভোলাহাট থেকে 110 কিলোমিটার দূর থেকে, নাচল থেকে 55 কিলোমিটার দূরে। এইভাবে আমাদেরকে মানে বঞ্চিত করে রাখা হয়েছে। অথচ আমাদের বাংলাদেশের সর্ব উত্তর পশ্চিম অঞ্চলের হচ্ছে রেল যোগাযোগ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, অবকাঠামো আছে, সব কিছুই আছে, বঞ্চিত রাখা হয়েছে। সড়ক উন্নয়নের ক্ষেত্রে আমরা শুনেছি 2008 সালের আগ থেকে চাঁপাইনবাবগঞ্জে 4 লেন হবে। আজ পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে
নাটোর হয়ে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে N6 সেটির কোনো উন্নয়ন ঘটেনি এবং এখন সম্প্রতি জুলবে ধন্যবাদ, শুধুমাত্র আমরা আবারও এটাতে আসবো। ভোটারের ইস্তেহারে সময় হলো একটা বিরতি নেয়ার, বিরতির পর আবারও ফিরছি। দর্শক আমাদের সাথেই থাকুন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন ভোটারের ইস্তেহার। আমরা আসলে চাঁপাইনবাবগঞ্জে আছি। চাঁপাইনবাবগঞ্জের নানা ধরনের উন্নয়নমূলক কথা আমরা জানি এবং জাতীয় ভাবে কিন্তু নানাভাবে অবদান রাখছে এই উত্তরের পকেটে থাকা এই জেলাটি। এখানে আমকেন্দ্রিক নানা ধরনের শিল্পের কথা আসলে আমরা শুনেছি এবং একই সাথে আমের যে বিশাল বড় অর্থনীতি সেটির সুফলও কিন্তু এই অঞ্চলের মানুষ পাচ্ছে। কিন্তু আমরা এবারে দর্শকদের কাছ থেকে জানতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছেন, যে কতটুকু আসলে এই চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন হলো এবং আগামীতে আসলে তারা কি প্রত্যাশা করেন। একটু যদি আমাদের বলতেন যে আসলে যেই পরিমাণ এখানে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনার কথা শুনলাম, সেই পরিমাণ উন্নয়নকে আসলে চাঁপাইনবাবগঞ্জে আমরা পাই কিনা, আগামীতে কি প্রত্যাশা করেন? ধন্যবাদ এখন টিভিকে আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য এবং ওপেনভাবে আমাদেরকে প্রশ্নগুলো উন্মোচন করার জন্য। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে যেটা হয়েছে কি যে আমাদের যে স্থলবন্দর আছে এই রাস্তায় অনেক দিন আগে থেকে 4 লেন হওয়ার কথা ছিল এবং হচ্ছে এই রাস্তাতে চাঁপাইনবাবগঞ্জ হতে ইন্ডিয়া যাওয়ার জন্য যে রেল লাইন হওয়ার কথা ছিল এটা অনেক আগের এবং অনেক পুরনো পরিকল্পনা, কিন্তু এখন পর্যন্ত কোনোটাই এখনো সম্পন্ন হয়নি। এটা হচ্ছে প্রথম বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রথমত অন্যান্য জেলার সাথে স্মার্ট করার জন্য আমি আবেদন করছি, যারা এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের কাছে একল আবেদন হবে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আমের জন্য এবং স্থানীয়ভাবে যেন স্মার্ট করা হয়। আসলে ধন্যবাদ ভাই আপনাকে। আসলে দর্শক, ইতিমধ্যে কিন্তু 12টি নির্বাচন হয়েছে। সেই 12টি নির্বাচনে নানা রাজনৈতিক দল তাদের ইস্তেহার দিয়েছেন। এই যে ইস্তেহারের যে এত বেশি ইস্তেহার, যেটি আসলে কতটুকু আসলে বাস্তবায়ন হয়েছে এবং সেটি আসলে আগামীতে আসলে সাধারণ মানুষ কি প্রত্যাশা করে এই চাঁপাইনবাবগঞ্জের, একটু যদি বলতেন আমাদেরকে যে এই চাঁপাইনবাবগঞ্জে আগামীতে আসলে কি প্রত্যাশা করেন, যা চেয়েছিলেন তার কি বাস্তবায়ন আসলে হয়? আমাদের সাধারণত উত্তরবঙ্গের যে সমস্যাটা হয়, উত্তরবঙ্গের যে জেলাগুলা সেটা থেকে বা চাঁপাইনবাবগঞ্জ এখন পর্যন্ত আমার কাছে ব্যতিক্রম মনে হয়নি আর কি। সবসময় যেন একটা এইখান থেকে যিনি প্রতিনিধি যান তিনি আর কি ওই একটা কোটায় যান এখান থেকে, মানে গুরুত্বপূর্ণ ভাবে যে ওইখানে সংসদে একটা প্রভাব থাকবে এবং আমাদের যে অধিকার এবং আমাদের এইখানের শিল্প সংস্কৃতি শিক্ষা এবং আমাদের অধিকার নিয়ে কথা বলবে এমন প্রতিনিধি আমরা দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত পাইনি। এবং যেটা হচ্ছে আমি আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি যে যেটা ট্রেন ব্যবস্থার ব্যাপার, যে আমাদের এটা সবচেয়ে পুরনো, আমরা জানি রহনপুর স্টেশন যেটা আছে সেটা সেই ব্রিটিশ আমলের স্টেশন হবার পরেও আর রেল ব্যবস্থার কোনো উন্নতি তো হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে সবসময়। বুঝতে পারছি। ধন্যবাদ ভাই আমাদের সাথে, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রায় 16 লাখের বেশি আসলে এই চাঁপাইনবাবগঞ্জে ভোটার এবং তাদের যে প্রত্যাশা এই চাঁপাইনবাবগঞ্জকে ঘিরে। আপনি জানেন যে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে ভারতের সীমান্ত এবং একই সাথে কিন্তু উত্তর দিকে নওগাঁ, যেটাকে কিনা শস্য ভাণ্ডার বলা হয়, এবং পূর্ব দিকে কিন্তু রাজশাহী যেটি শিক্ষানগরী। এই দুটি জায়গার সাথে আসলে একটা পকেটের মধ্যে যখন চাঁপাইনবাবগঞ্জ, তখন এই চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য যেই প্রতিশ্রুতিগুলো, যেই ইস্তেহারগুলো আসলে রাজনৈতিক দলগুলো সাজায় তার বাস্তবায়ন আসলে খুব একটা বেশি হয় না বলেই দর্শকরা বলছেন। মুখলেস ভাই, একটু যদি বলেন, আপনারা পরিকল্পনার কথা বলছিলেন, এই পরিকল্পনাগুলো, এই তৃণমূলের পরিকল্পনাগুলো কিভাবে আসলে আপনারা সেন্ট্রালে পৌঁছে দেবেন? ইতিমধ্যে জনগণের কাছে আমাদের ইজতেহার তুলে ধরেছি। ব্যাপকভাবে আমরা কিন্তু ছাড়া পাচ্ছি। তার কারণ এখানে 1 নম্বর দুর্নীতির কারণেই এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। আমরা নারীদের ব্যাপারে সুস্পষ্ট পরিকল্পনায় নিয়েছি। নারীদের এখানে নিরাপত্তার বিষয়টির সাথে সাথে আমরা কর্মসংস্থান বিষয় আমরা চিন্তা করেছি। কিশোর গ্যাং কেন তৈরি হচ্ছে? বেকার যুবকেরা কাজ না পাওয়ার কারণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। সুপরিকল্পিতভাবে কৃষকদের দক্ষ জনশক্তিতে পরিণত করে
আমরা অর্থাৎ প্রবাসে দক্ষ পাঠানোর এখানে জনশক্তি ব্যবস্থা এবং করব। যুব শক্তিকে আপনারা যুবশক্তি গুরুত্ব আমরা কাজে দিচ্ছেন। লাগাবো। আলামিন ভাই, একটু আপনার কাছ থেকে শুনবো যে আসলে আপনারা এই যে তৃণমূলের সাধারণ মানুষ যেটা আসলে চায় সেটা কিভাবে আপনারা কেন্দ্রে পৌঁছে দিতে চান এবং এটার বাস্তবায়ন কিভাবে দেখতে চান? ধন্যবাদ এখন টিভিকে। আসলে আমরা চাঁপাইনবাবগঞ্জ একটি অবহেলিত একটি অঞ্চল। এই অঞ্চল থেকে আমরা তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা যথেষ্ট অবদান কাজ করছি। চাঁপাইনবাবগঞ্জের অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য গণ অধিকার পরিষদ সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। আমরা চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে নিতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। নজরুল ভাই, একটু আপনার কাছে জানবো, এনসিপি আসলে নতুন বন্দোবস্তের কথা বলেছে, নানা পরিকল্পনার কথা বলেছে, অধিকারের কথা বলেছে এবং ন্যায় নীতি ন্যায্যতার কথা বলেছে। আপনারা আসলে এই যে তৃণমূলের যে কণ্ঠ সেটিকে কিভাবে আসলে সামনের দিকে নিয়ে যেতে চান, যেটি কিনা সুষমভাবেই আসলে বাস্তবায়ন হবে? ধন্যবাদ সঞ্চালক সাহেব, আমাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি চাচ্ছি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি অবহেলিত এবং খুবই খুবই নিম্নমানের এলাকা, যদিও আমাদের দক্ষ জনশক্তি আছে এবং অনেক জনবহুল এলাকা আমার চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জকে যদি আমরা সুপরিকল্পিতভাবে তৈরি করতে পারি এবং এই যুব সমাজকে যদি আমরা মাদকাসক্ত থেকে মুক্ত করতে পারি তাহলে, এবং আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, ইনশাল্লাহ আমাদের এই চাঁপাইনবাবগঞ্জবাসী একটা উন্নত শহরে, উন্নত জেলায় পরিণত হবে আশা করতেছি। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ চালিয়ে যাচ্ছি এবং সামনে নির্বাচনে আমরা অবশ্যই নির্বাচিত হব এবং এই তৃণমূল পর্যায়ের ধন্যবাদ দুর্গম নজরুল ভাই, মানুষের আমরা কথা আপনার তুলে ধরবো। জুয়েল ভাই, একটু জানতে চাই যে আসলে এই যে উত্তরের পকেটে থাকা চাঁপাইনবাবগঞ্জ সেটি এত সম্ভাবনাময় হওয়ার পরেও আসলে কেন এই অগ্রগতিটুকু হচ্ছে না? আপনি বলছিলেন এর আগের আলোচনায়, আসলে আরো কি প্রয়োজন এই চাঁপাইনবাবগঞ্জকে সমৃদ্ধ করার জন্য? আসলে সমস্যাটা হচ্ছে আমাদের আইন প্রণেতারাই উন্নয়নের সাথে জড়িত। এটা আমাদের একটা বড় অন্তরায়। আইন প্রণেতারা আইন প্রণয়ন করবেন, কেন্দ্রীয়ভাবে বা সরকারি রাষ্ট্রীয় যে কেন্দ্র রয়েছে সেখান থেকে আসলে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাটা মানে মাঠ পর্যায়ে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। এটি একটি সবচেয়ে বড় জিনিস। আর আরেকটি রয়েছে, রাজনৈতিক কোন্দলের কারণে যে কোনো ধরনের উন্নয়নের ঘটনা ঘটলে রাজনৈতিক নেতারা পাটানাটানি করে, অর্থাৎ একজনের উন্নয়ন আরেকজন সহ্য করতে পারে না। সেটা কিভাবে বন্ধ করা যায় এরকম কিছু প্রক্রিয়া আমরা চাঁপাইনবাবগঞ্জে রেল আন্দোলনকে কেন্দ্র করে দেখেছি। তো এই আন্দোলনটা মানে চাঁপাইনবাবগঞ্জে যদি প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চাঁপাইনবাবগঞ্জ সহ যদি সুষম বন্টন এবং পরিকল্পিত উন্নয়ন করতে হয় তাহলে কেন্দ্রীয়ভাবে করতে হবে এবং বাংলাদেশের নাগরিক এবং নেতৃবৃন্দকে দেশের যে দেশপ্রেম রয়েছে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। মোটা দাগে আসলে এই চাঁপাইনবাবগঞ্জের কোন কোন জায়গাগুলো আসলে এই উন্নয়নের ছোঁয়াটি প্রয়োজন? শুরুতে আমাদের সবচেয়ে বড় যে উন্নয়নের জায়গাটা দরকার সেটা হচ্ছে আমাদের জাতীয় মহাসড়কটা 6 লেন হওয়া উচিত এবং এটা দ্রুত করা উচিত। কারণ এখানে এই 6 লেন না করার কারণে যেমন আমাদের চলাচলের সমস্যা হচ্ছে, অনেক দুর্ঘটনায় মানুষ কিন্তু মারা যাচ্ছে, পঙ্গু হচ্ছে। পাশাপাশি রেল খাত, যেটা একটা সুন্দর একটা খাত রয়েছে, ঢাকা জয়দেবপুর থেকে যমুনা রেল সেতু হয়ে রাজশাহী পর্যন্ত কিন্তু ডাবল রেল লাইন প্রকল্প হয়েছে $641 কোটি জাপানের আর্থিক সহায়তায়। অথচ চাঁপাইনবাবগঞ্জকে এই জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে ওই ডাবল রেল লাইন প্রকল্পটা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিতকরণ এবং আন্তঃনগর ট্রেনগুলো অবিলম্বেই সুজন যে আন্দোলন করেছিল সেটা বাস্তবায়ন করা। এবং ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। এবং দর্শক আপনারা যারা আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যে কথাটি আসলে বোঝা যাচ্ছে যে আসলে এই যে উত্তরের পকেটে আটকে থাকা চাঁপাইনবাবগঞ্জ সেটি অর্থনৈতিকভাবে অনেক বেশি সমৃদ্ধ এবং সম্ভাবনাময় হলেও এখনও অবকাঠামো সহ নানা উন্নয়নে আসলে পিছিয়ে আছে চাঁপাইনবাবগঞ্জ, যেটি আসলে সঠিক নেতৃত্ব এগিয়ে নিতে পারে এবং একই সাথে সুষম উন্নয়নের যদি সমান বন্টন হয় তবে আসলে চাঁপাইনবাবগঞ্জ এগিয়ে যাবে। আজকের মতো ভোটারের ইস্তেহার এ পর্যন্তই। আগামীতে রাজশাহীতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।